আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রউফ। সাথে আছে ওয়াহিদুজ্জান ফারুকী। শুনছিলেন ফ্রেশ সিমেন্ট শিরোনাম। জেলা শহরের উন্নয়ন ও আপনার স্বপ্ন পূরণে বিকন আছে সবার পাশে। বিকন গ্রুপ, সবার জন্য সবখানে। এবারে বিস্তারিত। অন্তিম ইচ্ছে মতো নুহাশপল্লীর লিচু তলাতেই শায়িত হলেন হুমায়ূন আহমেদ। ভক্ত ও গুণগ্রাহীদের গভীর ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত এই কথা সাহিত্যিক। ভাঙা রাস্তা আর বৃষ্টিতে কষ্ট হলেও খেদ ছিল না অনুরাগীদের। রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। শ্রাবণ মেঘের দিনগুলো এই নামে হুমায়ূন আহমেদের একটি চমৎকার উপন্যাস আছে। এছাড়া আরও অনেক গল্প উপন্যাসে এই জনপ্রিয় কথাসাহিত্যিক বৃষ্টির কথা বলেছেন। ধুম বৃষ্টি, অঝোর বৃষ্টি এরকম অভিধায় শ্রাবণ ধরা দিয়েছিল হুমায়ূনের লেখনীতে। চিরবিদায়ের দিনে বই থেকে সেই বৃষ্টিগুলো যেন তারই শোকে একত্র হয়ে নেমে এসেছিল নুহাশপল্লীতে। এসো ঝড়ো ঝড়ো। একদিন এই বাগান তিনি নিজ হাতে সাজিয়েছিলেন। পরিশ্রমের ঘাম ঝরিয়ে ফল আর ঔষধি গাছে ভরিয়ে তুলেছেন সবুজে ঘেরা বাগান নুহাশপল্লী। তার তৈরি দিঘি লীলাবতী। এর পাড়ে বসে কোনো লেখার কথা ভেবে অনেক সময় হারিয়ে গেছেন অচিন ভুবনে। আজ তিনি নিজেই অচিন ভুবনের বাসিন্দা। মেয়ের 25 তারিখে এখান থেকে চলে গেছে। কারোর সাথে কোনো রাগ টাগ করে নাই, বেশ ভালো মেজাজ, এই সমস্ত কথা বলে গেছে। যাইতে সময় বলে গেছে যে তোমরা ভালোভাবে থাকো। স্বপ্নে জাগরণে নুহাশপল্লীকে সবসময় দেখতেন, মানে তার সন্তানের মতো আদর করতেন নুহাশপল্লী। সকাল 9:30টায় বারডেম থেকে লাশবাহী বহর রওনা দিয়ে 12টার দিকে পৌঁছে গাজীপুরের নুহাশে। এ সময় উৎসুক জনতার মাঝে ছড়িয়ে পড়ে লেখককে শেষ দেখার আকাঙ্ক্ষা। সবকিছুতে আমার ওনার ভালো লাগতো। ওনার জন্যই আসলে আজকে এত দূর এসে এই বৃষ্টির মধ্যে স্যারকে একটাবার দেখার জন্য। আমার মনে হয় আমি স্বপ্নের ভিতরে আছি, স্বপ্ন ভেঙে গেলে আমি আবার স্যারকে খুঁজে পাবো। গাজীপুরের মাটিতে আমার প্রিয় লেখক আমাদের মাটিতে শেষ নিঃশ্বাস শেষভাবে শুইছে, এই জন্য আমি খুব আনন্দিত। গাজীপুরের মানুষ চিরদিন তাকে মমতা দিয়ে যেভাবে এইখানে তাকে ভালোবেসেছে, চিরদিন সেইভাবেই তাকে তার স্মৃতিকে লালন করবে। বৃষ্টি উপেক্ষা করেও দুপুর 1:30টায় জানাজায় অংশ নেয় হাজারো মানুষ, ভক্ত ও স্বজন। এরপর অনন্তের পথে যাত্রা। সবুজ গালিচার প্রতিটি গাছ স্পর্শ করতেন হুমায়ূন, অনুভব করার চেষ্টা করতেন প্রকৃতিকে। সেই প্রকৃতির উৎসব মাটির সঙ্গে মিশে যাচ্ছেন তিনি। একরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের পর বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের অভিযোগের কোনো ভিত্তি ছিল না। তারপরও আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে তাদের সব শর্ত পূরণ করা হয়েছে। জাহাঙ্গীর আলমের রিপোর্ট। মূল পদ্মা সেতু নির্মাণ ও তদারকি পরামর্শক নিয়োগে বিশ্বাসযোগ্য দুর্নীতির অভিযোগে 29 জুন $120 কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এর আগে মন্ত্রী সচিব, প্রকল্প পরিচালক সহ সরকারি বেসরকারি সন্দেহভাজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছিল সংস্থাটি। কিন্তু দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নিজস্ব অর্থায়নে সেতু করার ঘোষণা দেয় সরকার। তবে বিশ্বব্যাংকের সাথে সমঝোতার চেষ্টাও অব্যাহত থাকে। এমনই এক পর্যায়ে সোমবার মন্ত্রিত্ব ছাড়লেন সৈয়দ আবুল হোসেন। তার পদ থেকে সরে দাঁড়ানো ও সচিবকে ছুটি দেওয়ায় বিশ্বব্যাংক আবারও সেতু প্রকল্পে ফিরে আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আবুল হোসেন ইজ ইন টাউন, সো এখন তো তাকে জিজ্ঞেস করা আমরা পজিটিভ চিন্তা করতে পারি। সৈয়দ আবুল হোসেনের পদ ছেড়ে দেয়া, সচিবকে ছুটি দেয়া সহ সরকার নানা পদক্ষেপ নিলেও বিশ্বব্যাংকের অভিযোগ মানতে নারাজ অর্থমন্ত্রী। There is no credible evidence. Entry of somebody in a diary not substantiated by another person is no evidence. কিন্তু আমরা we are trying to be accommodating as far as possible. সেজন্য এগুলো হয়েছে। বিশ্বব্যাংকের সাথে আলোচনার বিষয়ে জাইকার প্রধানের সাথে বুধবার আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। জাহাঙ্গীর আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। আবুল হোসেনের পদত্যাগেই পদ্মা সেতু দুর্নীতি প্রমাণিত হয়েছে। এ দুর্নীতিতে সরকারের শীর্ষ ব্যক্তিরাও জড়িত। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে এসব অভিযোগ করেন বিএনপি নেতারা। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুনায়েদ আলী সাকি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা এবং ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগই পদ্মা সেতু প্রকল্পে সরকারের দুর্নীতি প্রমাণ করেছে। আবুল হোসেনের এই পদত্যাগের মধ্য দিয়ে এখন আর কোনো অবকাশ ভাবার যে এই পদ্মা সেতুর চুক্তির পরে দুর্নীতি হয়েছে না ভাবার আর কোনো কারণ। সরকারের সাম্প্রতিক আরও কিছু দুর্নীতির তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল। দৌলতদিয়া ঘাটে কিভাবে একজন মাননীয় মন্ত্রী তার ইঙ্গিতে কিভাবে চাঁদাবাজি হচ্ছে এবং কিভাবে সেখান থেকে চাঁদা তুলছে। ঠিক একইভাবে আপনি আজকে দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে সরকারের মন্ত্রীরা, সরকারের লোকেরা সবখানে তারা জড়িয়ে পড়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সেতু দুর্নীতিতে সরকারের শীর্ষমহল সম্পৃক্ত বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আবুল হোসেনের মন্ত্রিত্ব নাই, আবুল হোসেনের মন্ত্রিত্ব গেছে, কিন্তু আমরা বলতে চাই যে আবুল হোসেন একজন মন্ত্রী, তিনি শুধু এই দুর্নীতির সাথে সম্পৃক্ত এটা আমরা মনে করি না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেন, যুবদল নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে কারারুদ্ধ করে রাখছে। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় জোট নেতাদের অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। 31শে জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছে সিএমএম আদালত। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার 7 নম্বর দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল্লাহ এ আদেশ দেন। মামলার 46 আসামির মধ্যে মির্জা ফখরুল সহ 39 জন জামিনে, 4 জন পলাতক এবং 3 জন আটক আছেন। শুনানি শেষে ব্যারিস্টার মওদুদ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। আদালত আগামী 31 জুলাই চার্জ ফ্রেম করার জন্য সময় দিয়েছে। আমরা আইনের প্রতি বিগত। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান জোরদার এবং বেতন ভাতা নিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এসব নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জাহাঙ্গীর আলমের আরও একটি রিপোর্ট। আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রমজানে চাঁদাবাজি বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযানকে জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভেজালের কারণে আমাদের দেশের মানুষ ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সেজন্য আমরা আজকের এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মোবাইল কোর্ট যাতে সব সময় চালু থাকে। প্রতি বছর ঈদের সময় বেতন বোনাস নিয়ে গার্মেন্টস শিল্পে অস্থিরতা দেখা দেয়। এবার এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। গার্মেন্টস শিল্প, শ্রমিক এবং মালিক এবং সরকারের সমন্বিত প্রচেষ্টায় এবার ঈদটাকে আমরা উৎসব মুখর আমরা করে তুলব এবং তাদের যে পাওনা আলাপ আলোচনা করে তাদেরকে রাজি করিয়ে এসব ব্যবস্থা করতে হবে। এছাড়া মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মামলার দীর্ঘসূত্রিতা কমাতে আদালতে সাক্ষীর হাজিরা নিশ্চিতের মাধ্যমে সাক্ষ্যের ব্যবস্থা করা, ফ্লাইওভার প্রকল্প এলাকায় বাইপাস সড়কের ব্যবস্থা রাখা সহ নানা বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়। জাহাঙ্গীর আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে অনুসন্ধান কাজে সহায়তায় বিশেষজ্ঞ দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুপুরে মানবাধিকার কমিশন কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান মার্কিন রাষ্ট্রদূত ড্যান মুজিনা। বাংলাদেশের শতকরা 49 জন মানুষ মানবাধিকার সম্পর্কে জ্ঞান রাখে জেনে সন্তোষ জানান তিনি। এছাড়া দেশে সন্ত্রাস দমন, মানব পাচার ও মাদক প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। The second part is we had one person working with the RAB for 4 months to help them develop a mechanism of accountability, and out of that effort came what's called the Internal Inquiry Cell. I think I mentioned that is now functioning. মানবতা বিরোধী অপরাধ মামলায় আটক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী কবি কাজী রোজি জবানবন্দি দিয়েছেন। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তিনি এ জবানবন্দি দেন। এম এ নাসের জানাচ্ছেন বিস্তারিত।
কবি কাজী রুজি তার জবানবন্দিতে 1971 সালে তার বান্ধবী আরেক মহিলা কবি মেহেরুন্নেসাকে নির্মমভাবে হত্যার বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, কাদের মোল্লার সহযোগীরা কবি মেহেরুন্নেসা সহ তার 2 ভাই ও মাকে হত্যা করে। কবি মেহেরুন্নেসাকে এই আসামি কাদের মোল্লার নেতৃত্বে 27 মার্চ 1971 সাল তার নিজস্ব অবাঙালি বাহিনী নিয়ে সাদা পট্টি অথবা লাল পট্টি মাথায় বেঁধে এই কবি মেহেরুন্নেসার বাসায় আক্রমণ করে। তবে আসামি পক্ষের আইনজীবীরা জানান, এই হত্যার সাথে কাদের মোল্লার জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। একজনকে এনেছেন, আরেকজনকে আনতে পারেন না। তো এত ইম্পর্টেন্ট সাক্ষী ওনারা আনতে পারলেন না। ওই সাক্ষী কাদের মোল্লার ব্যাপারে সাক্ষ্য দিতে সম্পূর্ণ অনীহা প্রকাশ করেছে। আজকে যে সাক্ষীকে নিয়ে আসছে, এই সাক্ষীর লিস্টে তো নাম ছিল না, হঠাৎ করে নিয়ে আসছে। কোনো শোনা কথা, প্রত্যক্ষদর্শী তো মোটেই না। উনি থাকতেন অন্য এলাকায়, মেহেরুন্নেসা থাকতো অন্য এলাকায়। পরে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী 26 জুলাই পর্যন্ত জেরা মুলতবি করে। এম.এ. নাসের, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি প্যানেলে 9 জন এবং আওয়ামী লীগ প্যানেলে 5 জন নির্বাচিত হয়েছেন। সারা দেশের আইনজীবীদের ভোটে 14 সদস্যের এ প্যানেল পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এদিকে বার কাউন্সিল নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে। আইনজীবীরা বলছেন, নির্বাচনের ফলাফলের ওপর রিট আদেশে কোনো প্রভাব ফেলবে না। বিএনপির হলো 9 জন, আওয়ামী লীগের হলো 5 জন, 9-5 14 জনে এই বাংলাদেশ বার কাউন্সিল আগামী 3 বছর পরিচালনা করবে। এখন কেন কি রুল দিয়েছে এটা আজকের এই রেজাল্টকে কোনোভাবে প্রভাবিত করবে না।